গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ দার্জিলিং থেকে আমরা যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। আমরা থাকছি অহলদারা ভিউ পয়েন্টে। তো আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল মাউন্টেনিয়ার্স। যদিও খুব একটা ভালো ছিল না হোটেলটা, আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, কারণ এখানে গরম জলের প্রবলেম আছে এবং ঘরগুলো ভীষণ ছোট, খাওয়া দাওয়াও সেরকম ভালো নয়। তো আমরা রেকমেন্ড করবো, হোটেলের নাম্বার দিয়ে দেবো, কিন্তু রেকমেন্ড করবো যেন এখানে কেউ না আসেন। এটা খুব একটা ভালো হবে না। চলুন যাওয়া যাক। বাসের ভিউটা একবার দেখুন। যদিও মেঘ করেছে বা কুয়াশা আছে, দুটোই আছে, মেঘও আছে কুয়াশাও আছে, এটা কুয়াশাই মনে হচ্ছে। তবে ভিউটা দেখুন, এর জন্যই তো দার্জিলিং আসা, এই ভিউয়ের জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 9:20, 9:15, মাফ করবেন, এখন বাজে 9:15। আমরা যাচ্ছি দার্জিলিং ম্যাল। আমাদের গাড়ি আসবে ভানু ভবনের সামনে। চলুন যেতে যেতে এক্সপ্লোর করি জায়গাটাকে। সকালবেলা দার্জিলিং ম্যাল একবার দেখে নিই। দার্জিলিংয়ের নিত্য নৈমিত্তিক ব্যস্ততার সঙ্গে ব্যস্ত জীবন দেখতে পাচ্ছেন। নতুন দোকান খুলে গেছে, স্থানীয় লোকের ভিড়, স্টুডেন্টস মূলত এখন তারা স্কুলে যাচ্ছে, এবং এখানে সার্মেয়র দল। দার্জিলিং আমার এই নিয়ে অনেক কবার আসা, তো প্রায় 6-7 বার আসা। যদি এবারে প্রপার দার্জিলিংয়ে আমরা থাকছি না, আমরা এবারে দার্জিলিং থেকে চলে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট, কারণ আমরা থাকবো হচ্ছে শিটং 3। দার্জিলিংয়ে একদিন ছিলাম। আসলে আমাদের যাত্রা শুরু হয়েছিল বাসে। আমরা বাসে এসেছি, বাসে আমরা নেমেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে নামার পর আমরা চলে এসেছি সরাসরি মিরিক হয়ে দার্জিলিংয়ে। আমরা দার্জিলিং ম্যালে ছিলাম একদিন, ম্যালের কাছেই একটা হোটেল। আমাদের হোটেলের থেকে ম্যালের দূরত্ব মাত্র 500 মিটার। সেদিক থেকে হোটেলটা ঠিক আছে, কিন্তু আপনারা এর থেকে আরো বেটার হোটেল পেয়ে যাবেন। আমরা এই ম্যালে ঢুকছি। চলুন এখন দার্জিলিং ম্যালটাকে সকালবেলা একবার এক্সপ্লোর করি। দার্জিলিং এর মধ্যে একমাত্র সমতল ভূমি যদি হয় কোনো একটা, তো দার্জিলিং মল হচ্ছে সমতল, এটাকে ম্যাল বলে। আর যদি ধরুন আপনার পরিচিত কেউ দার্জিলিং আসে এবং আপনি যদি তাকে দার্জিলিংয়ে মিট করতে চান, তো সব থেকে বেস্ট লোকেশন হচ্ছে দার্জিলিং ম্যাল। আপনি তাকে বলে দিলেন দার্জিলিং ম্যাল চলে আসতে, দার্জিলিং ম্যাল আসবে এবং আপনি এখানে মিট করবেন। চলুন আমি আরেকটু এগিয়ে যাই। এখন এখানে একটা মেলা চলছে, গতকাল রাতেই আমি সেটা কভার করেছিলাম। দিনের বেলা একবার দেখে নিন। মেলাটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। দার্জিলিং তার চেনা ছন্দে। সকালবেলা হালকা ঠান্ডা রয়েছে, এখন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি। মনোরম লাগছে। আমার এই তাপমাত্রা ঠিক আছে, আমার ভালোই লাগে, একটু ঠান্ডা ভালো লাগে। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে দার্জিলিংয়ের কবি ভানুভক্ত, ওনার মূর্তি। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 3rd দার্জিলিং সৃষ্টিশ্রী মেলা। অর্থাৎ এখানে যে স্টল বসে গেছে, মেলা সম্ভবত 10টা থেকে শুরু হয়। আমরা যাব ভানু ভবন, অর্থাৎ এর ঠিক পিছন দিকটা আমরা যাব। সেখান থেকে আমাদের গাড়ি আসবে, আমাদের গাড়িতে করে সোজা আজকে চলে যাব আমরা শিটং 3। মূলত অফবিটের জন্য এখানে আসা আমার। দেখুন, প্রপার দার্জিলিং অবশ্যই সুন্দর। যারা দার্জিলিং কোনোদিন আসেননি বা যারা প্রথমবার প্ল্যান করছেন দার্জিলিং আসার জন্য, তাদের দার্জিলিং অবশ্যই খুব ভালো লাগবে। এবং আরেকটা কথা, এখানে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে, 7 পয়েন্টস বলে একটা জায়গা আছে। 7টা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে এরা কভার করে। এছাড়া আরও অনেকগুলি পয়েন্ট আছে। 7টা পয়েন্টের মধ্যে থাকে টাইগার হিল, বাতাসিয়া লুপ, জু, পিস প্যাগোডা, এরকম আরও অনেক কটা পয়েন্ট আছে, তেনজিং নোরকে রক, তো এগুলো রয়েছে। তো সেগুলো কিন্তু এখানকার একটা আকর্ষণ। আপনারা যারা দার্জিলিং থাকবেন বা যারা 2 দিন বা 3 দিনের জন্য প্ল্যান করছেন, তারা অবশ্যই 7 পয়েন্টসটা কভার করবেন। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমরা আজকে বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। মূলত আমাদের আশা অফবিটের জন্য, যেহেতু আমরা অফবিট ট্যুরিজম ভালোবাসি, যেহেতু আমরা অফবিটকে এক্সপ্লোর করতে ভালোবাসি, সেহেতু আমাদের আজকে বেরিয়ে যেতে হবে। আমরা যাব শিটং। যদিও আপনারা এই দার্জিলিংটাকে উপভোগ করুন, দার্জিলিং ম্যালটাকে উপভোগ করুন। এবং একটা কথা, দার্জিলিং ম্যালকে নোংরা করবেন না।
এখানে ডাস্টবিন রয়েছে, আপনার ডাস্টবিনকে ব্যবহার করুন এবং জায়গাটাকে পবিত্র পরিষ্কার রাখবেন। জায়গাটা কিন্তু পবিত্র জায়গা। নেপালিদের কাছে এই ভানুভক্তের কিন্তু বিরাট দাম আছে এবং আমাদের কাছে উনি ভীষণ স্মরণীয় একজন, কারণ উনি একজন বিখ্যাত কবি। এবং শুধু তাই, আপনাদের আরেকটা জায়গার সঙ্গে পরিচয় করে, সেটা হচ্ছে মহাকাল মন্দির। দার্জিলিং এলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন, ভীষণ সুন্দর। পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, মহাকাল মন্দির। এবং আগে এখানে ছিল ম্যাল মার্কেট, যেটা এখন বাঁদিকে শিফট হয়েছে, একটু আগে দেখালাম, যেটা ভানু ভবনের দিকে শিফট হয়েছে, অর্থাৎ সেটা নেমে গেছে, এখান থেকে একটু পিছনে চলে যাচ্ছে। আগে এই জায়গাটা ভীষণ ক্রাউডেড ছিল, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি। করোনার পরে জায়গাটা পাল্টে গেছে, সিনারিওটা পুরো পাল্টে গেছে। বাড়ির ডিজাইনগুলো দেখুন, যদিও মেঘলা আছে তবুও এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন। যারা প্রকৃতি প্রেমী বা যারা শুধু একটা জায়গায় বসে পাহাড় দেখতে ভালোবাসেন, দার্জিলিং ম্যাল কিন্তু তাদের বেশ ভালোই লাগবে। কারণ দার্জিলিং ম্যালে বসে আপনারা কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। রাত্রেবেলা ওই পাহাড়গুলোতে যখন আলো জ্বলে তখন অসাধারণ লাগে, দূরের ওই পাহাড়গুলো। এবং জায়গাটা ভীষণ মনোরম, শান্ত, নিরিবিলি। দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের মহাকাল মন্দিরের রাস্তাটা দেখিয়ে দিই। আজকে আর মহাকাল মন্দিরে উঠবো না, শুধু রাস্তাটা দেখাবো। যেহেতু আমার অনেকবার দার্জিলিং আসা এবং অনেকবার আমার মহাকাল মন্দিরে আসা, তাই এবার আর যাচ্ছি না, শুধু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, তারপরে বেশ কিছুটা চড়াই ভাঙতে হবে এবং রাস্তাটা ঘুরে ঘুরে উঠেছে। আপনারা কিছুটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই সেই রাস্তা। আমরা ফিরে গেলাম, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। পাহাড়ে এসেছেন, দার্জিলিংয়ে আছেন, এই প্রকৃতিটাকে উপভোগ করুন। হালকা ঠান্ডা আছে, এখন নভেম্বর মাসের 22 তারিখ, তার ফলে টেম্পারেচার অ্যারাউন্ড 12 ডিগ্রি, কিন্তু খুব মনোরম। খুব একটা শীতও নেই, খুব একটা গরমও নেই, তবে আকাশে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং সকালে বেশ ভালোই কুয়াশা হয়েছে এবং এখন দেখতেই পাচ্ছেন মেঘ কিন্তু চলে আসছে। এই মেঘ রোদের খেলাটাই কিন্তু এখানকার আরেকটা আকর্ষণ। এই নিয়ে আমার 6 থেকে 7 বার দার্জিলিং আসা, বিভিন্নভাবে বিভিন্ন কারণে আসা। তবে এইবারে আমরা ঠিক করেছি যে এবারে মূল দার্জিলিং নয়, এবারে আমরা এক্সপ্লোর করব দার্জিলিং অফবিট, মূলত শিটং। কেন? তার কারণ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্য বা পাহাড়ের সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে পাহাড়ের গ্রাম্য পরিবেশে। তাই পাহাড়ের গ্রামকে এক্সপ্লোর করাটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য। আমরা আস্তে আস্তে ভানু ভবনের দিকে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি ভানু ভবন থেকে ছাড়বে। গাড়ি বোধহয় এতক্ষণ চলে এসেছে, আমাদের 9:30 টাইম দিয়েছে, এখন বাজে 9:20, 9:27 বাজে। তো আমরা ভানু ভবনের দিকে যাই। সামনে দেখছেন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এবং দেখুন, চলুন একটু সামনে থেকে দেখি। যদিও জানি না এখানে ছবি তোলা অ্যালাউ কিনা। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা রঙ্গমঞ্চ ভবন, এটাই সম্ভবত ভানু ভবন বলে পরিচিত। যারা ম্যাল থেকে ট্যাক্সি ধরতে চান, ম্যালের ওদিকে ট্যাক্সি পয়েন্ট পাবেন যেখানে ঘড়িটা রয়েছে, আর একটা এইখানে ভানু ভবনের সামনে থেকে আপনারা ট্যাক্সি পাবেন।
এবং আমরা ওয়েট করছি, আমাদের ট্যাক্সি ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে, ক্যাব ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের 9:30 টাইম দিয়েছে। যদিও আমি দাঁড়িয়ে আছি এখন ভানু ভবনের সামনে, দেখতে পাচ্ছেন এটা। ঘড়িতে তখন সকাল 9:45। আমাদের গাড়ি ছাড়লো ভানু ভবন থেকে। এই যে ডান দিকে ঘড়িটা দেখছেন, আমি এই ট্যাক্সি স্ট্যান্ডের কথাই বলছিলাম। অর্থাৎ আরেকটি ট্যাক্সি স্ট্যান্ড এই ঘড়িটার ঠিক নিচে। যাই হোক, আমরা চললাম শিটংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের সৌন্দর্যও কিন্তু কিছু কম নয়, তবে আজকে যেন মনটা একটু অন্যরকম, কারণ আজকে চলেছি আমার খুব প্রিয় একটা পাহাড়ি গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। পথে রেল লাইনকে বাঁদিকে রেখে আমি চললাম শিটংয়ের পথে। এই যে দেখছেন বাঁদিকে রেল লাইন, এটা টয় ট্রেনের লাইন। দার্জিলিংয়ে এসে যদি পারেন একবার টয় ট্রেন চাপবেন। একটু দাঁড়িয়ে পড়লাম, কেন জানেন? ওই যে কথায় আছে না, যেখানে প্রকৃতি ডাকে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। না না, আমি অন্যরকম সাড়ার কথা বলছি না, এটা নিছকই এক নয়নাভিরাম দৃশ্য। হ্যাঁ, উপেক্ষা করব এ সাহস আছে নাকি? সত্যি দার্জিলিং এক মায়াবী। সাধে কি আর বলে পাহাড়ের রানী? সত্যি পাহাড়ের রানী। দেখুন তার সৌন্দর্যের ডালি কিভাবে সাজানো। সামনে দূরে যতদূর চোখ যায় শুধু পাইনের জঙ্গল, মাঝখানে রাস্তা, পাহাড়, আর সঙ্গে ছিল আমার এক কাপ গরম দার্জিলিং চা। হ্যাঁ, সত্যি এক মনোরম দৃশ্যের সাক্ষী রইলাম। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন যে এ আর এমন কি সুন্দর, কিন্তু ওই যে কথায় আছে না, বিউটি ইজ ট্রুথ, ট্রুথস বিউটি। হ্যাঁ, সত্যি মনের মণিকোঠায় গেঁথে থাকার মতনই সৌন্দর্য। কিছু সৌন্দর্য চোখ দিয়ে শুধু দেখা হয় না, উপলব্ধিও করা যায়। এখন চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। আমরা দার্জিলিং থেকে যাত্রা শুরু করছি। দার্জিলিং ম্যানের কাছ থেকে আমাদের গাড়ি ছিল, সেই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি অহল্যারা পয়েন্ট হোমস্টে। ওখানেই আজকে আমরা স্টে করবো, সেরকমই প্ল্যানিং আছে। এবং অহল্যারা ভিউ পয়েন্ট হোমস্টেটা শিলং থেকে অবস্থা। তো আমরা যাচ্ছি সোনাদা হয়ে। এই রাস্তাটা পাশের সৌন্দর্যটা দেখুন, গাড়িটা দেখতে পাচ্ছেন কিনা। আমরা 4 জন আছি ড্রাইভারকে নিয়ে। কি ভাবছেন টাইম ল্যাপস করছি? না না, এটা সত্যি মেঘ এইভাবেই উঠে আসছে আমাদের দিকে। আবার দাঁড়িয়ে পড়লাম, উপভোগ করছিলাম মেঘের আনাগোনা। সত্যি প্রকৃতির কাছে আমরা নিতান্তই শিশু। তাই তো প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না, তাই বারে বারে ছুটে আসি একই প্রকৃতি দেখতে। এই যে পাশে পাইনের জঙ্গল, রাস্তা, পাইনের জঙ্গল এবং দার্জিলিংয়ের ঠান্ডা প্রকৃতি উপভোগ করছিলাম। আর মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এটাই তো প্রকৃতি, এই টানেই তো আসা। তাই এই প্রকৃতির কাছে বারে বারে হারাতে চাই। এখন আমি আছি শিটং যাওয়ার পথে বাগোডা ফরেস্টে। এই ফরেস্টের এত নির্জন এবং এত সুন্দর, এর যে প্রাকৃতিক বৈচিত্র্য সেটা এত সুন্দর। এবং এখানে এই যে অফবিট কথাটা যে আমরা এখন ব্যবহার করি, এখন প্রচুর মানুষ দেখবেন অফবিট ট্রাভেল করতে ভালোবাসে বা অফবিট ট্রাভেল করছে। এর পিছনে কারণ কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা। আমি সমালোচনা করছি না, তবু বলছি দার্জিলিং যে পরিমাণ ক্রাউডেড হয়ে গেছে, যে পরিমাণ ভিড় হয়ে গেছে, মানুষ যে পরিমাণ দার্জিলিং যাচ্ছে, এরপরে একটা সময় কিন্তু দার্জিলিং আর মানুষ যাবে না যদি এই জায়গাগুলোর বিউটিটাকে তারা উপভোগ করে। আমি জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি, জাস্ট বিউটিটাকে দেখুন। এইরকম একটা নিস্তব্ধ পাইনের জঙ্গল, এই যে সৌন্দর্য, এই যে কোলাহলহীন দূষণহীন একটা প্রকৃতি, এই যে পৃথিবীটা যেন এখানে এসে শান্ত হয়ে গেছে, যেন থেমে গেছে প্রকৃতি। দেখুন, পৃথিবী যেমন এখানে থেমে গেছে, পৃথিবী যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। নির্জনতার এক ভাষা আছে। আর বাগোড়া ফরেস্ট, তোমাকে প্রণাম। সত্যি এ এক অসাধারণ জায়গা, যেখানে মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছি। এ যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো একটা জায়গা। এরম শান্ত, নিরিবিলি, সুন্দর, অক্সিজেনে ভরা। আর যেদিকে তাকাই শুধু জঙ্গল, শুধু সবুজে ঘেরা। এই যে রাস্তাটা দেখছেন, শুধু এই রাস্তাটা দিয়ে হাঁটতে ইচ্ছে করছে এক অনন্তকালের উদ্দেশ্যে, যেখানে আমি হাঁটতে থাকব
আর আমি কোনোদিন ক্লান্ত হব না। ঘোরের মধ্যে আচ্ছন্ন ছিলাম অনেকক্ষণ। তবে হ্যাঁ, ঘোর কাটল ড্রাইভারের ডাকে। হ্যাঁ, সত্যি তো, যেতে হবে শিটং। অনেক দূর, এখনো অনেক পথ বাকি। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে প্রকৃতি ডাকছে সেখানে তো একটু সাড়া দিতেই হয়। আর হ্যাঁ, এই বাগোড়া ফরেস্ট আমার কাছে সত্যি অন্যরকম। কারণ এর নির্জনতার একটা ভাষা আছে, যেটা আমি কিছুটা বুঝতে পারি। আমাকে বলছে, মনকে শান্ত করো, দেখো তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। বাগোড়া ফরেস্টের গাছগুলোকে দেখলে মনে হয় যেন শতাব্দী প্রাচীন। হয়তো তাই, আমার জানা নেই। বাগোড়া ফরেস্ট আমার দ্বিতীয়বার আসা। প্রথম এসেছিলাম এবছরেরই জুন মাসে। হ্যাঁ, ভরা বর্ষায়। তবে সেদিন বৃষ্টি ছিল না। আজকে আবার এসেছি নিজেকে আবিষ্কার করতে। হ্যাঁ, সেই প্রথম বাগোড়ার প্রেমে পড়ে গেছিলাম। তাই আজ যখন জানলাম বাগোড়া দিয়ে যেতে হবে, এক অন্য অনুভূতি আমাকে ভিড় করেছিল। যাই হোক, আমাদের আগের গাড়ি চলে গেল, আমাকেও ফিরতে হবে শিটং। তাই যাওয়ার আগে শেষবারের মতো আমি একটু আনন্দ করে নিলাম। এই আনন্দ অন্য, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। জঙ্গল ছেড়েই চা বাগান, আর দূরের ওই সবুজ পাহাড়। সত্যি যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে অনন্তকাল এখানেই থেকে যাই। পাহাড়ের আরেকটা আকর্ষণ কিন্তু চা বাগান। আর এই মুহূর্তে আমরা আছি মালদিরাম টি গার্ডেন্সে। আমি জাস্ট ক্যামেরাটা একটু ঘোরানোর চেষ্টা করছি, তার আগে আমি আমাকে নিয়ে একটু ক্যামেরাটা ঘোরাই। এই মুহূর্তে কিন্তু পুরো চারদিক কুয়াশায় ঢেকে গেছে। এই আমার পিছনে রয়েছে মালদিরাম টি গার্ডেন্স, দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর এটা। কিন্তু এই মুহূর্তে মেঘলা থাকার জন্য সেই যে ব্লু স্কাই, গ্রিন মানে গ্রিনারি যেটা, সেটা কিন্তু আসছে না, যদিও মনে হচ্ছে মেঘটা কাটছে। হ্যাঁ, মেঘ কাটছে। এবং এটাও একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর দৃশ্য, যে এই যে মেঘ চলে যাচ্ছে, এটা একটা দৃশ্যটা কিন্তু সত্যিই অসাধারণ। যেন দেখে মনে হচ্ছে টাইম ল্যাপস করছি না, এটা কিন্তু আসলে মেঘ এতটাই গতিতে যাচ্ছে। চলুন আমরা আরেকটু হেঁটে যাই, জায়গাটাকে আরেকটু এক্সপ্লোর করি আমরা। যদিও এই জায়গার যে বৈচিত্র্য বা এই জায়গার যে কি বলবো, যে সৌন্দর্য, সেটা কিন্তু মূলত এই যে পাহাড়ের গায়ে চা বাগান, এইটাই। এবং আপনারা যারা টি লাভার বা চা খেতে ভালোবাসেন, তারা কিন্তু জানেন যে চা পাতা কিন্তু আমরা যেটা খাই, তার সব থেকে গুণগত মান এবং সমস্ত কিছুর জন্য বিখ্যাত চা কিন্তু অবশ্যই দার্জিলিংয়ে। তাই দার্জিলিংয়ের চা কিন্তু এইভাবেই তৈরি হয়, এইভাবে পাহাড়ের গায়ে, পাহাড়ের কোলে চা তৈরি হয়। অসাধারণ না এই চা বাগানটা? আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগে চা বাগান। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, দুপাশে চা বাগান, একদিকে পাহাড় উঠে গেছে চা বাগানের, আরেকদিকে নেমে গেছে, ঠিক আছে, কি অসাধারণ। আর মাঝখানে রাস্তা, আমরা এই রাস্তা দিয়েই কিন্তু আবার যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন নিচে ওই দেখুন মেঘ কিভাবে আসছে, এবং মেঘটাকে লক্ষ্য করুন, মেঘ কিভাবে ওপরের দিকে উঠছে নিচ থেকে। এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কথা হবে না। আরো একবার দেখুন, সত্যি প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে পাহাড়ের রানী দার্জিলিং। আর উত্তরবঙ্গ মানেই চা বাগান, মানেই পাহাড়, মানে সবুজ পাহাড়, এবং তার সঙ্গে এই যে কুয়াশা। দেখতে পাচ্ছেন মেঘ কিভাবে আসছে, এটা কুয়াশা না মেঘ আমি সঠিক বলতে পারছি না, মনে হচ্ছে এটা মেঘ। তবে যাই হোক, যেটাই আসুক, দেখুন কিভাবে নিচ থেকে ওপরে মেঘটা আসছে। আমি তাই জন্য আবার ক্যামেরাটা ফ্লিপ করে দেখানোর চেষ্টা করলাম যে এই যে অনুভূতিটা এই মুহূর্তে আমি নিচ্ছি, এই অনুভূতিটা কিন্তু প্রাইসলেস। তার কারণ আমি এর আগে বহুবার দার্জিলিং এসেছি, আমি বলেছি আমার প্রায় ৬-৭ বার দার্জিলিং আসা,
এবং আমি নভেম্বর মাসেও এসেছি, আমি জুন মাসেও এসেছি, মানে আমি বর্ষায় এসেছি, আমি শীতে এসেছি, আমি গরমে এসেছি, কিন্তু এবারের দার্জিলিংটা যেন আমার কাছে একটু অন্যরকম লাগছে। তার কারণ এর আগে যতবারই এসেছি আমার কাছে সেরকম কোনো স্ট্যান্ডার্ড ফোন ছিল না, বা আমার এই ব্লগিং করার ইচ্ছাটাও কিন্তু ছিল না। তার ফলে আসতাম, উপভোগ করতাম, চলে যেতাম, দু চারটে হয়তো ভিডিও তুলতাম, কিন্তু ভিডিও অত ক্লিয়ার হতো না। এবারে কিন্তু সেই জায়গাটা আমি রিকভার করেছি বা ওভারকাম করেছি। আমি একটা ভালো ফোন ইউজ করছি। আপনারা যদি জানতে চান আমি কোন ফোন ইউজ করছি, আপনারা কমেন্ট করুন, আমি বলে দেবো আমি কোন ফোনে আমার ব্লগ করছি। হ্যাঁ, আমি এখনো গোপ্রো কিনিনি বা আমি ক্যামেরায় শ্যুট করছি না, এটা একটা ফোনে শ্যুট করছি। আমি আমার কমেন্ট, আমার ডেসক্রিপশনে আমি ফোনের নাম্বার বা মডেল নাম্বার বলে দেবো। তো শুধু দেখুন, আমি একটা 360 ভিউ আনার চেষ্টা করছি আমাকে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিরকম উপভোগ করছি, আমার উপভোগ করার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সেই রাস্তা। ওইখানে ওই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আশা করি, ওই যে আমার আঙুলটা দেখুন, ওই লাল বাড়িটার ওইখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা আবার গাড়ির দিকে যাব। তার আগে এই জায়গাটা আরেকটুখানি দেখে নিন, পুরো জায়গাটাকে এক্সপ্লোর করুন। ক্যামেরার পিছন দিক দিয়ে আমি একটু দেখিয়ে নিই জায়গাটাকে। এতক্ষণ তো দেখালাম আমি ফ্রন্টে, এবার একটু পিছন দিয়ে দেখাচ্ছি। যেন মনে হচ্ছে সামনের রাস্তাটা শেষ হয়ে গেছে, আর যেন কোনো রাস্তা নেই। কিন্তু এটাই বৈচিত্র্য, পদে পদে বৈচিত্র্য, পদে পদে সৌন্দর্য, এটাই পাহাড়ের আকর্ষণ। জুন মাসে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা ছিল মাটির, এবং তখন কিন্তু এটা ওঠাটা, এবং সেই সময় বৃষ্টিও হয়েছিল বলে ওঠাটা বেশ দুরূহ ছিল। আর এখন আমি যখন এসেছি, এটা হচ্ছে অক্টোবর মাস, তো অক্টোবর মাসে কিন্তু রাস্তাটা পাকা হয়ে গেছে। এই জায়গাটাকে নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, চলুন জায়গাটাকে এনজয় করি। বেশ খাড়াই, অলরেডি বুঝতে পারছেন আমি হাঁপিয়ে গেছি, বেশ খাড়াই বলে। কিন্তু ওই যে এক্সপ্লোর করতে ভালোবাসি। দেখুন, আগে আশপাশটা দেখে নিন একবার। ওই যে কোনা থেকে শুনলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানি না মেঘ আছে, আদৌ দেখতে পাবো কিনা, তো যাই দেখা যাক। এই জায়গাটার একটা মায়াবী সৌন্দর্য আছে। ওই যে একটা মোনাস্ট্রি দেখতে পাচ্ছেন, আমরা যাব। এই মোনাস্ট্রিটা বহু বছরের পুরনো, এবং আমরা যখন এসেছিলাম জুন মাসে ওখানে খুব জোঁক ছিল। চলুন আবার উঠি। দেখতে পাচ্ছেন আমি হাঁপিয়ে গেছি, বেশ খাড়াই। এক সারমেয়, কত নিরীহ। এটা হচ্ছে শিটংয়ের সেলফি পয়েন্ট। আপনারা যারা শিটংয়ে এসছেন এবং সেলফি নিতে চান, চলে আসুন আই লাভ শিটং। জায়গাটা খাড়াই কিন্তু বেশ সুন্দর, এখান থেকে আশেপাশের ভিউটাও খুব সুন্দর। আমি এবার দেখানোর চেষ্টা করছি, কেমন লাগছে বলবেন। দেখুন, 360 ডিগ্রি ভিউ চেষ্টা করছি দেওয়ার। আচ্ছা, তার আগে বলি, এটা হচ্ছে মোনাস্ট্রি, ওই লালটা, এই হচ্ছে রাস্তা, ওই হচ্ছে আমাদের গাড়ি। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। আর এই হচ্ছে সেলফি পয়েন্ট, আই লাভ শিটং। আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই, তাই আমার আর ছবি তোলা হলো না। ঠিক আছে, পরে কোনো একদিন হবে। আচ্ছা, আর এদিকে এখনো কাজ হচ্ছে,
এখানে হোটেল তৈরি হয়ে গেছে, ভবিষ্যতে এখানে মানুষ থাকবে। এখন দার্জিলিংয়ে যেভাবে ভিড় বেড়ে যাচ্ছে, একটা সময় মানুষ এই অফবিট জায়গাগুলোকেই কিন্তু এক্সপ্লোর করবে, যেমন শিটং তার মধ্যে একটা। এই শিটংয়ের কিন্তু আরও একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে একে তো প্রচণ্ড শান্ত নির্জন, এবং এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আমি একটু ওয়েট করছি যে আকাশে মেঘটা কেটে গেলে যদি আমরা এখান থেকে কোনো রেঞ্জ দেখতে পাই, যদিও এই ফোনের ক্যামেরায় কোনো মতেই সেটা ধরা পড়বে না। সেটা ধরা পড়তে গেলে অনেক ভালো ক্যামেরা দরকার, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। দেখা যাক, আপনারা সঙ্গে থাকলে হয়তো ক্যামেরাও হয়ে যাবে। যেমন খাড়াই তেমন উতরাই। এখন আমি উতরাইটা নামছি এবং আমি চেষ্টা করছি যে আমার আশেপাশ থেকে ভিউটাকে যাতে আমি ক্যামেরাবন্দি করতে পারি, কারণ এই ভিউটার জন্যই কিন্তু এখানে আসা। আমি যখন প্রথম শিটং আসার প্ল্যান করি, আজ থেকে প্রায় মাস 6-7 আগে, তখন শিটং সম্বন্ধে আমার কিন্তু কিছুই জানা ছিল না। আমি ইউটিউবে শিটং সম্বন্ধে দেখি প্রথম, তারপরে একটু গুগল করি, এবং সেখানে শিটংয়ের এই সৌন্দর্যটা আমাকে আকর্ষণ করে। যদিও আমি জানি এটা একটা অফ বিট, এখানে কিন্তু সেই অর্থে তেমন জনসমাগম সমাগম নেই, এবং সেই সময় এটা কাজ চলছে, সেই সময় এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, এবং তখন বর্ষাকাল, প্রচণ্ড কাদা। আমরা তার পাশে একটা সরু ট্রেল দিয়ে উঠেছিলাম, আমাদের এখনো মনে আছে, সেই রোমাঞ্চও আলাদা। এবং আমরা 5-6 জন ছিলাম, তো সবাই ভীষণ মজা করে উঠেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের নিচে বারণ করা হয়েছিল যে তোমরা উঠতে পারবে না, কিন্তু আমরা ওই কথা শুনিনি, আমরা উঠেছিলাম। তো সেই উঠে যে মজাটা পেয়েছিলাম, যে আনন্দটা উপভোগ করেছিলাম, সেটা এক কথায় অসাধারণ। তাই শিটং কিন্তু বরাবরই আমার কাছে একটা আকর্ষণের নাম। এবং আমি যে উত্তরবঙ্গে অফবিট যতগুলো জায়গা আছে, যেমন চটকপুর আছে, উত্তরবঙ্গে লামাহাটা আছে, লেপচা জগৎ আছে, শিটং আছে, আমি তার মধ্যে ব্যক্তিগতভাবে শিটংটা একটু বেশি পছন্দ করি। এই নয় যে আমি দুবার এসেছি বলে, তার কারণ শিটংয়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে, আমি যখন এসেছি আগে এবং বর্তমানেও করছে। আচ্ছা, আর এই যে এবার আমরা চলেছি বুদ্ধিস্ট মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটা কিন্তু অনেক প্রাচীন। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই মোনাস্ট্রিতে যেতে যেতে, সেটা এটা একবার দেখে নিন। থার লঙ্গো লেপচা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, এটা 1831 সালে এটার প্রতিষ্ঠা হয়েছে। তার মানে বুঝতে পারছেন এর প্রাচীনত্বটা কি। দেখুন, ভ্রমণের মধ্যে আরও একটা অবধারিত আকর্ষণ হচ্ছে ইতিহাস। যদি আপনি আপনার ভ্রমণকে ইতিহাসের সঙ্গে ইনকর্পোরেট করতে পারেন বা মিলিয়ে নিতে পারেন, তাহলে জানবেন যে আপনার যে ভ্রমণ, সেই ভ্রমণটা কিন্তু ভীষণভাবে উৎকৃষ্ট হবে। অর্থাৎ কীরকমভাবে, এটা 1831 সালে এই মোনাস্ট্রিটা তৈরি করা হয়েছে। এবার আমরা একটু পিছন দিকে ফিরে যাই, আমরা যেগুলো সাধারণ জ্ঞান আমাদের কাছে সেটাই একটু বলি। 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ, তারও প্রায় 20-22 বছর, প্রায় 25 বছর আগে কিন্তু এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছে। তাহলে মোনাস্ট্রিটা ভাবুন কবেকার, ব্রিটিশ সময়ে এই মোনাস্ট্রি তৈরি হয়েছে, এবং এই মোনাস্ট্রি এখন প্রায় ভগ্নাবশেষ। আমি জাস্ট একটুখানি আমি আমাকে পিছনে সামনে নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার মতো করে, তারপরে আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি অবধারিতভাবে। আচ্ছা, এই আমার বন্ধু, এরা কিন্তু আমার সঙ্গে যাচ্ছে। আর এক কথা বলতে গেলে আই এম ডগ লাভার, তো সেই হিসাবে এরা আমাদের সঙ্গে থাকলে আমি খুব খুশি হই। চলি মোনাস্ট্রির দিকে। আগেরবার আমরা যখন এসেছিলাম তখন আমি এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম, ঠিক আছে, মানে আরো আগে গাড়িটা ছিল। এবার আমরা পিছন দিয়ে এসেছি, মানে যে রাস্তা দিয়ে আগেরবার ফিরেছিলাম, এখন আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা ভাববেন হয়তো বারবার এই আগেরবার বলছি, আগেরবারটা কোথায়, আগেরবারের ভিডিও কোথায়। আমি আগেরবারের ভিডিও তুলেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা আমার চ্যানেলে আপলোড করা হয়নি। আই এম সরি ফর দ্যাট। আমি ওইটাকে পডকাস্ট আকারে আমি দিয়ে দেবো আমার এই ভিডিওর পরে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আগেরবার বলতে কি বোঝাতে চেয়েছি। সেটাকে আমি পডকাস্ট আকারে দিয়ে দেবো এই ভিডিওর পরে। ওটা কি ভিডিও আকারে আসবে না, ওটা আসবে পডকাস্ট আকারে।
ঘরটি কত সুন্দর, প্রাচীনত্বের প্রচুর নিদর্শন রয়েছে। সত্যি কথা বলতে কি, আমার প্রাচীন জিনিস, ইতিহাস ভীষণ প্রিয়। সেই জন্য কোনো প্রাচীন জিনিস দেখলেই আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, এবং এই ঘরের মধ্যে তার অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোর অর্থ আমি ঠিক জানি না, কিন্তু অবশ্যই ধর্মীয়ভাবে এর একটা বিরাট অর্থ আছে। এই সেই স্তূপগুলো। আর দাঁড়াবো না, কারণ গাড়ি ওয়েট করছে আমার জন্য। দেখতে থাকুন। বলেছিলাম উপরে যাব, কিন্তু গাড়ির ওয়েট করছে, গাড়ি ওখান থেকে ডাকছে বলে আমি আর গেলাম না উপরে, ফিরে চললাম আমার গন্তব্যে। আজকে আমরা থাকছি অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। দেখাচ্ছি গিয়ে কেমন। বছরে যে কোনো সময় শিলং আসা যায়, তবে শীতকাল বা গরমকালটা কিন্তু বেশি প্রেফারেবল বর্ষাকালের তুলনায়, কারণ এই জায়গাগুলো যেহেতু অফবিট, সেহেতু এই জায়গাগুলোতে কিন্তু বর্ষায় সেরকম সুন্দর রাস্তা নাও পেতে পারেন। যেমন আমি যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছি, এটা পুরোটাই মাটির রাস্তা, এবং আমরা যখন এসেছিলাম তখন এখানে কিন্তু বেশ জল কাদা ছিল। তাহলে এই হচ্ছে শিলংয়ের পুরনো মোনাস্ট্রি। আমরা আরও যাব, আমাদের এখনো অনেক পথ যাওয়া বাকি, অনেক কিছু এখনো বলা বাকি। অহলদারা হোমস্টে ভিউ পয়েন্ট হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। আমি জাস্ট দেখাচ্ছি, এই জায়গার বিউটিটা দেখুন, অসাধারণ। এখানে সবকটা কটেজ প্রায় একই রকম দেখতে। রুমটা একবার এক্সপ্লোর করে নিই, চলুন রুমটাকে একবার এক্সপ্লোর করে নিই। এই রুমটা আমরা 3 জন আছি একসঙ্গে। তো এই রুমটাতে ডাবল বেড দেওয়া হয়েছে, দুটোতেই 2 জন করে লোক থাকতে পারবে। রুমগুলোর বেডগুলোর সাইজ ঠিকঠাক স্ট্যান্ডার্ড। আর এটা পর্দা দেওয়া আছে, কাঠের ঘর, পাহাড়ি অঞ্চলে যেরকম ঘর হওয়া উচিত ঠিক সেরকম। এখানে দেখতেই পাচ্ছেন একটা আলমারি আছে, জামা কাপড় রাখতে পারি। আর এটা হচ্ছে বাথরুমটা, যেটা সবার আগে একটু দেখিয়ে দিই যে টয়লেটটা কেমন। বেসিনস রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, এবং সম্ভবত সারাদিনই গিজারে জল পাওয়া যাবে। বালতি রয়েছে। টয়লেটটা বেশ ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় ঘরটা দেখে ভালোই লাগছে। এখন এরপরে কি অভিজ্ঞতা হয় সেটা আপনাদের জানাবো, প্রকৃত অভিজ্ঞতাটা কেমন হয় জানাবো। চললাম অহলদারা ভিউ পয়েন্ট। শিলংয়ের আরেকটি সব থেকে বড় আকর্ষণ হলো এই অহলদারা ভিউ পয়েন্ট। এই অহলদারা ভিউ পয়েন্টের ঠিক নিচেই আমাদের হোটেল। আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যদিও এখন চারদিকে প্রচণ্ড মেঘ এবং কুয়াশা হয়েছে, তার ফলে কিছুই দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। আকাশ পরিষ্কার থাকলেই অহলদারা ভিউ পয়েন্টের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। যদিও আজকে প্রচণ্ড কুয়াশা রয়েছে, এবং এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার মেন কারণটা হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, রীতিমতো কাঁপছি এখানে, এতটা ঠান্ডা। তবে গলা জড়িয়ে আসছে, কথা জড়িয়ে আসছে, বুঝতেই পারছেন ঠান্ডার জন্য। কারণ এখানে ঠান্ডা দেখাচ্ছে 10 ডিগ্রি আজকে। আজকে 22 তারিখ, 22 অক্টোবর। আমরা আজকে দার্জিলিং থেকে শিলং এসেছি, এবং আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের আছি, এবং অহলদারা ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করছি। 10 ডিগ্রি কিন্তু ফিলিং লাইক 5 to 7 ডিগ্রি টেম্পারেচার। আর এখানে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু 360 ভিউ পাওয়া যায়। আমি একটা জিনিস এখানে সামনে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় শেলফু হিলস। এই হিলসটাকে দেখতে অনেকটা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দেখুন, লক্ষ্য করুন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাকের মতন অনেকটা দেখতে। যদি আকাশ পরিষ্কার নেই, তাই দূরের ভিউটা দেখানো যাচ্ছে না। একটু যদি খেয়াল করেন দেখবেন যে একটা সরু পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। ওই দূরে ওই দিকটা আছে তিস্তা নদী, যে দিকটা দেখাচ্ছি ওই দিকটা আছে তিস্তা নদী, এবং ওর উপরে তিস্তা ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে যে হাইড্রো ইলেকট্রিক যে প্রজেক্টটা আছে তিস্তার, সেটা কিন্তু ওইখানে রয়েছে। চলুন আমরা আরেকটু নামি। আচ্ছা,
এই যে নিচে দেখছেন, এটাও কিন্তু শিটং, এটা হচ্ছে শিটং 2। একই জায়গা, অনেকটা একই ধরনের দেখতে আমাদের এখানকার হোমস্টে গুলো, শিটং 2। এবং আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এটা শিটং 3। শিটং এখন পর্যটকদের কাছে বেশ ফেমাস। লক্ষ্য করে দেখুন, সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে শেলপু হিলস। জানি না দূরের ভিউটা আসছে কিনা। আমি অপেক্ষা করছি এখানে সানসেটের জন্য, সানসেটটা যদি তোলা যায়। এখন সূর্যর এই পজিশনে আছে, কিছুক্ষণ বাদেই সূর্য অস্ত যাবে, এবং সেই সময় যে আকাশের যে মানে কি বলবো, যে আকাশের যে সেই সময়কার যে রূপটা, মায়াবী রূপটাকে আমি তোলার চেষ্টা করছি। এই হচ্ছে সূর্য। এখন ঘড়িতে বাজে 3:45, তার ফলে এখন অনেকটা সময় আছে। 4:54 দিকে দেখাচ্ছে সানসেট আছে, দেখা যাক কখন হয়। ঘড়ির কাঁটায় ঠিক 4:54। আমি দাঁড়িয়ে আছি সূর্যাস্ত দেখব বলে। হ্যাঁ, সূর্যাস্তের সাক্ষী রইলাম। আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বেড়ে চলল ঠান্ডা। তাই আর বাইরে না থেকে ঠিক করলাম এবার ঘরে ঢুকে যাই। ক্লান্তও ছিলাম, তবে এতটাও ক্লান্ত ছিলাম না যে আমাকে শুয়ে বিশ্রাম করতে হবে। সত্যি, প্রকৃতি শুধু রাঙিয়ে দিয়ে যায়। রবীন্দ্রনাথের একটা গান আছে না, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। সানসেটের পরে একবার আকাশটা দেখুন, জাস্ট সানসেট হলো, আকাশ এখন লাল, অর্থাৎ প্রকৃতি তার লাল আভা ছড়িয়ে দিয়েছে সানসেটের পরের এই অসাধারণ রূপ। শিটং 3, এগুলো সব হোমস্টে, কটেজ, দূরের পাহাড়, আকাশে কুয়াশা এবং তার সঙ্গে প্রচন্ড ঠান্ডা হাওয়া। এক অপার্থিব দৃশ্যের সাক্ষী রইলাম। আর আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।